ঈদের আগে ঘর পরিষ্কার করছিলাম। পুরনো আলমারির উপরের তাক থেকে একটা কাপড়ের প্যাকেট নামালাম। খুলে দেখি আমার বিয়ের লাল বেনারসি শাড়ি। অনেকদিন পর দেখছি, একটু মলিন হয়ে গেছে কিন্তু এখনও সুন্দর। আমি শাড়িটা মেলে ধরে দেখছিলাম। তখনকার দিনের কথা মনে পড়ে গেল। ছেলে রুম থেকে এসে দেখল আমি শাড়িটা হাতে নিয়ে আছি। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, মা, এটা কোন শাড়ি? আমি বললাম, আমার বিয়ের শাড়ি। সে শাড়িটা হাত দিয়ে স্পর্শ করে বলল, কত সুন্দর। তুমি এটা পরে কত সুন্দর লেগেছিলে। আমি বললাম, এখন আর পরার বয়স নেই। সে তাড়াতাড়ি বলল, কেন নেই? তুমি এখনও সুন্দর। আমি হেসে বললাম, এই বয়সে কে বিয়ের শাড়ি পরে? সে শাড়িটা আমার কাঁধে তুলে ধরে বলল, মা, তুমি এই শাড়ি পরো। আমি বললাম, কেন? সে গম্ভীর হয়ে বলল, তুমি এই শাড়ি পরে আমার সাথে বিয়ে করো। আমি তোমাকে আমার বউ বানাতে চাই। আমার হাত থেকে শাড়িটা পড়ে গেল। সে আরও বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। এই শাড়িতে তুমি আবার নতুন করে সাজো। আমার জন্য লাল রঙের শাড়িটা মেঝেতে ছড়িয়ে পড়েছিল, আমার মনও তেমনি ছড়িয়ে ছিটিয়ে গেলগু। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম তানিয়া খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রিফাত খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, আদিব আর রিমা। আদিব 18 বছর বয়সী, কলেজে পড়ে। রিমা 10 বছর বয়সী, স্কুলে যায়। ঘটনাটা শুরু হলো গত মাসে। আমার স্বামী রিফাত অফিসের কাজে চট্টগ্রাম গিয়েছিল 15 দিনের জন্য। রিমা তার নানির বাড়ি গিয়েছিল পড়াশোনার ছুটিতে। বাড়িতে শুধু আমি আর আদিব। প্রতিদিনের মতো আদিব কলেজ থেকে ফিরে এলো বিকেল 5টায়। আমি তখন রান্নাঘরে খিচুড়ি রান্না করছিলাম। সে এসে বলল, মা, আজ অনেক গরম, একটু গোসল করে আসি কি? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। কিছুক্ষণ পরে আদিব গোসল করে বের হল। ঘটনাক্রমে তার তোয়ালেটা ভেজা হয়ে গিয়েছিল। সে এসে বলল, মা, তোয়ালেটা ভেজা, আরেকটা দিবে? আমি রান্নায় ব্যস্ত থাকায় বললাম, আমার ঘরের আলমারি থেকে নিয়ে নাও। আদিব আমার ঘরে গেল। আলমারি খুলতে গিয়ে সে ওই লাল বেনারসি শাড়িটা দেখতে পেল। কৌতূহলী হয়ে সে শাড়িটা বের করে এনে রান্নাঘরে এলো। মা, এই সুন্দর শাড়িটা কোথায় পেলে? সে জিজ্ঞেস করল। আমি হাতের কাজ বন্ধ করে তাকালাম। এটা আমার বিয়ের শাড়ি বাবা। অনেক পুরনো। আমি একটু লজ্জিত হয়ে বললাম। আদিব শাড়িটা হাতে নিয়ে আরও ভালোভাবে দেখতে লাগল। কি সুন্দর কাজ! এটা পরে তুমি নিশ্চয়ই অনেক সুন্দর লেগেছিলে। কি সে প্রশংসা করল। আমি একটু হেসে বললাম, সেকালের কথা। এখন আর এসব পরার বয়স নেই। আদিব হঠাৎ গম্ভীর হয়ে গেল। কেন নেই মা? তুমি এখনও অনেক সুন্দর। এই শাড়িটা পরে দেখো না আগে। আমি অবাক হয়ে বললাম, কেন পরব? কোথাও যাওয়ার আছে নাকি? আদিব শাড়িটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, শুধু দেখার জন্য। আমার কৌতূহল হচ্ছে তুমি এটা পরে কেমন দেখাবে গু। আমি মাথা নেড়ে বললাম, না বাবা, এখন না। রান্না শেষ করি আগে গু। কিন্তু আদিব বারবার জেদ করতে লাগল। প্লিজ মা, একবার পরে দেখাও না। আমার খুব ইচ্ছা করছে গু। তার জেদে আমি শেষ পর্যন্ত রাজি হলাম। ঠিক আছে, রান্না শেষ করে পরে দেখাবো। খিচুড়ি রান্না শেষ করে আমি ঘরে গেলাম। শাড়িটা হাতে নিয়ে দেখি একটু ধুলো লেগেছে। আমি হালকা ঝেড়ে নিলাম। তারপর শাড়িটা পরলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আমি নিজেই অবাক হলাম। সত্যি অনেক সুন্দর লাগছে। যদিও বয়স হয়েছে, তবু শাড়িটা পরে আমার চেহারায় একটা আলাদা তেজ এসেছে। আমি বসার রুমে এলাম। আদিব সোফায় বসে টিভি দেখছিল। আমাকে দেখে তার চোখ বিস্ফারিত হয়ে গেল। ওয়াও মা, তুমি দেখতে অসাধারণ লাগছো। ও সে উঠে দাঁড়িয়ে বলল। আমি একটু লজ্জা পেয়ে বললাম, এখন খুশি তো? আদিব আমার চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগল। মা, তুমি সত্যিই খুব সুন্দর। বাবা কত ভাগ্যবান ছিল ও। তারপর হঠাৎ সে একটা অদ্ভুত কথা বলল। মা, তুমি যদি আবার বিয়ে করো তাহলে কি হবে? আমি হেসে বললাম, পাগল হয়েছিস নাকি? এই বয়সে কে বিয়ে করবে? আদিব গম্ভীর হয়ে বলল, আমি করব। আমি ভাবলাম সে মজা করছে। হ্যাঁ হ্যাঁ, তুই তো আমার ছেলে গু।
কিন্তু আদিব আরও গম্ভীর হয়ে বলল, না মা, আমি সিরিয়াস। তুমি এই শাড়ি পরে আমার সাথে বিয়ে করো। আমার মাথায় যেন বাজ পড়ল। তুই কি বলছিস আদিব? সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে না, একজন নারী হিসেবেও। আমার হাত কেঁপে উঠল। শাড়ির আঁচল আমার হাত থেকে পড়ে গেল। আদিব, তুই কি বলছিস? তুই আমার ছেলে। কিন্তু আদিব আমাকে ছাড়ল না। মা, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে। কিন্তু আমার মন বলছে তুমি শুধু আমার মা নও, তুমি আমার জীবনসাথী গো। আমি পিছিয়ে গেলাম। আদিব, তুই কি বলছিস? এসব কি ভাবনা তোর মাথায়? আদিব আমার কাছে এসে বলল, মা, আমি রাতে ঘুমাতে পারি না। তোমার কথা ভাবি। তোমার হাসি, তোমার কথা, সব কিছু গু। আমার মনে হলো পৃথিবী ঘুরছে। আদিব, তুই কি করছিস? আমি তোর মা। কিন্তু আদিব থামল না। সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, তুমি এই শাড়িতে অপূর্ব লাগছ। আমি চাই তুমি আমার জন্য সাজগু। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, আদিব, তুই পাগল হয়ে গেছিস? এসব কি আবদার? আদিব আমার 2 হাত ধরে বলল, মা, আমি তোমাকে চাই। তুমি আমার সাথে এই বাড়িতে থাকো, আমার স্ত্রী হয়ে গি। আমার মাথা ঝিমঝিম করছিল। এমন সময় হঠাৎ দরজায় কলিং বেল বাজল। আমি চমকে উঠলাম। আদিব মুখ শক্ত করে দরজার দিকে তাকাল। আমি তাড়াতাড়ি দরজা খুলতে গেলাম। দেখি আমার প্রতিবেশী শাহনাজ আপা। তিনি বললেন, তানিয়া, তোমার ফোন বন্ধ কেন? তোমার স্বামী আমার নাম্বারে ফোন দিয়েছে গি। আমি ঘাবড়ে গেলাম। কেন আপা? কিছু হয়েছে? শাহনাজ আপা বললেন, না, তিনি বলেছেন তোমার সাথে যোগাযোগ করতে পারছেন না। তোমাকে বলতে বলেছেন যেন তুমি তার ফোন রিটার্ন করো গে। আমি বুঝলাম আমার ফোনটা সাইলেন্ট মোডে ছিল। আমি শাহনাজ আপাকে ধন্যবাদ দিয়ে ভেতরে এলাম। আদিব তখনও বসার রুমেই দাঁড়িয়ে। আমি তার দিকে না তাকিয়ে সরাসরি ঘরে চলে গেলাম। আমি তাড়াতাড়ি শাড়িটা খুলে স্বাভাবিক কাপড় পরলাম। তারপর রিফাতের ফোন করলাম। তিনি বললেন, কি ব্যাপার তানিয়া? তোমার ফোনে পাচ্ছিলাম না গি। আমি বললাম, ফোনটা সাইলেন্টে ছিল। সব ঠিক আছে ইউ। রিফাত বললেন, আদিবের খোঁজ নিয়েছিলে? কলেজ থেকে ফিরেছে? আমি বললাম, হ্যাঁ, এসেছে। এখন রুমে গু। ফোন কেটে দিয়ে আমি ভাবলাম, কি হলো আজ? আদিব কেন এমন কথা বলল? এ তো আমার ছেলে। সে কিভাবে আমার সাথে এমন আচরণ করতে পারে? আমি ঘর থেকে বের হয়ে রান্নাঘরে গেলাম। আদিব তখনও বসার রুমে। আমি খাবার টেবিলে খাবার সাজালাম। তারপর আদিবকে ডাকলাম, আদিব, খেতে আয়। আদিব এসে খাবার টেবিলে বসল। কিন্তু আমার দিকে তাকাতে পারল না। আমিও তার দিকে তাকাতে পারছিলাম না। দুজনেই নীরব থেকে খাবার খেলাম। খাওয়ার শেষে আদিব উঠে গিয়ে বলল, মা, আমি রুমে যাচ্ছি গু। আমি মাথা নাড়লাম। আদিব রুমে চলে গেল। আমি খাবার গুছিয়ে রাখলাম। কিন্তু মন অশান্ত। বারবার আদিবের কথাগুলো মনে পড়ছিল। রাতে ঘুমাতে গিয়েও আমার ঘুম আসল না। আদিবের সেই কথাগুলো কানে বাজছিল। মা, আমি তোমাকে চাই। তুমি আমার স্ত্রী হও। পরদিন সকালে আদিব কলেজে যাওয়ার সময় আমার সাথে স্বাভাবিক আচরণ করল। যেন কিছুই হয়নি। আমিও কিছু বললাম না। কিন্তু দুপুরে আদিব কলেজ থেকে ফিরল। সে এসেই বলল, মা, বাবা কি বলেছেন? আমি বললাম, কিছু বলেননি। তিনি চান তুই সবার সাথে ভালো ব্যবহার করিস গো। আদিব বলল, মা, তুমি বাবাকে আমাদের গুপ্তধনের কথা বলেছ? আমি বললাম, না, এখনো বলিনি গু। আদিব খুশি হয়ে বলল, ভালো করেছ। আমাদের এই ব্যাপারটা গোপন রাখতে হবে গু। আমি অবাক হয়ে বললাম, কেন গোপন রাখব? এটা তো আমাদের পারিবারিক সম্পদ গ। আদিব বলল, মা, বাবা জানলে তিনি এই ধন নিয়ে অন্য কিছু করবেন। হয়তো ব্যাংকে রেখে দেবেন। আমরা এটা দিয়ে কিছু করতে পারব না গি। আমি বুঝতে পারলাম আদিব কোনো একটা পরিকল্পনা করছে। আমি বললাম, আদিব, তুই কি ভাবছিস? আদিব বলল, মা, আমি ভাবছি এই ধন দিয়ে আমরা দুজন একটা নতুন জীবন শুরু করি গি। আমার গা ছমছম করে উঠল। নতুন জীবন মানে? আদিব বলল, মা, আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাই। সেখানে আমরা দুজন একসাথে থাকব। আমি চিৎকার করে বললাম, আদিব, তুই কি বলছিস? তুই আমার ছেলে। আদিব বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমি তোমাকে ভালোবাসি।
শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে কি? আমার মাথা ঝিমঝিম করছিল। আদিব, তুই কি বলছিস? এসব কি ভাবনা? আদিব আমার হাত ধরে বলল, মা, আমি সিরিয়াস। আমি তোমাকে চাই। আমি তার হাত সরিয়ে দিয়ে পিছিয়ে গেলাম। আদিব, তুই কি করছিস? আমি তোর মা। কিন্তু আদিব এগিয়ে এলো। মা, তুমি শুধু আমার মা নও। তুমি একজন সুন্দর নারী। আমি তোমাকে ভালোবাসি। আমি দৌড়ে আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমার হাত কাঁপছিল। আদিব দরজার বাইরে থেকে বলল, মা, দরজা খোলো। আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, আদিব, তুই চলে যা। আমি তোর সাথে এসব কথা বলতে চাই না। আদিব বলল, মা, তুমি আমার কথা ভেবে দেখো। আমি তোমাকে সুখী করতে পারব। আমি কান চেপে ধরলাম। এসব কি হচ্ছে? আমার ছেলে আমার সাথে এমন কথা বলছে। কিছুক্ষণ পর আদিব চলে গেল। আমি দরজা খুলে বের হলাম। দেখি সে তার রুমে গেছে। আমি ভাবলাম রিফাতকে এখনই ফোন করে সব বলে দিই। কিন্তু কিভাবে বলবো? কিভাবে বলবো যে আমার ছেলে আমার সাথে অস্বাভাবিক আচরণ করছে? সন্ধ্যায় রিমা স্কুল থেকে ফিরল। সে খুশি হয়ে বলল, মা, আজ স্কুলে আমার বন্ধুরা গুপ্তধনের গল্প শুনে অনেক উত্তেজিত হয়েছে। আমি বললাম, রিমা, তোর বন্ধুদের আর এসব বলিস না। রিমা বলল, কেন মা? এটা তো আমাদের গৌরবের ব্যাপার। আমি বললাম, না মা, এসব গোপন রাখাই ভালো। রিমা অবাক হয়ে বলল, তুমি কেন এমন বলছ? কাল তো বলিসনি। আমি কি বলবো বুঝলাম না। এই গুপ্তধনের কারণেই আদিবের মাথায় অদ্ভুত সব ভাবনা এসেছে। রাতে রিফাত অফিস থেকে ফিরলেন। তিনি খাবার খেয়ে আমাকে বললেন, তানিয়া, তুমি সকালে কি বলছিলে? আদিবের কি সমস্যা? আমি সাহস করে বললাম, রিফাত, আদিব। আদিব কিছু অস্বাভাবিক কথা বলেছে। রিফাত বললেন, কি রকম কথা? আমি ইতস্তত করে বললাম, সে বলেছে সে আমাকে ভালোবাসে। রিফাত হেসে বললেন, এতে অস্বাভাবিক কি? ছেলে মায়ের ভালোবাসবে না? আমি বললাম, না রিফাত, সেই অর্থে নয়। সে বলেছে সে আমাকে একজন নারী হিসেবে ভালোবাসে। রিফাতের হাসি মুখ থেকে মিলিয়ে গেল। কি বলছো তুমি? আমি কাঁদতে কাঁদতে বললাম, সে বলেছে আমি যেন তার সাথে বিয়ে করি। সে আমাকে তার স্ত্রী বানাতে চায়। রিফাত রাগে গড়গড় করে উঠলেন। কি? আদিব এসব কথা বলেছে? আমি মাথা নাড়লাম। রিফাত উঠে দাঁড়িয়ে বললেন, আদিবকে ডাকো। আমি বললাম, রিফাত, রাগ করো না। হয়তো সে বুঝতে পারছে না। কিন্তু রিফাত রাগে অগ্নিশর্মা হয়ে গেছেন। তিনি চিৎকার করে বললেন, আদিব, এখনই এসো। আদিব তার রুম থেকে এলো। রিফাত তাকে দেখেই বললেন, তুই তোর মায়ের সাথে কি ধরনের কথাবার্তা বলেছিস? আদিব কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কিছু বলিনি। রিফাত রেগে বললেন, মিথ্যা কথা বলিস না। তোর মা সব বলেছে। আদিব আমার দিকে তাকাল। তার চোখে রাগ। রিফাত বললেন, তুই তোর মায়ের সাথে বিয়ে করার কথা বলেছিস? আদিব চুপ থাকল। রিফাত আরও রেগে গিয়ে বললেন, কথা বলো। তুই এসব কি ভাবনা মাথায় এনেছিস? আদিব অবশেষে বলল, বাবা, আমি মায়ের যত্ন নিতে চাই। রিফাত বললেন, যত্ন নেওয়ার মানে এই নয় যে তুই অস্বাভাবিক চিন্তাভাবনা করবি। আদিব বলল, আমি অস্বাভাবিক কিছু ভাবিনি। আমি শুধু মাকে খুশি রাখতে চাই। রিফাত চিৎকার করে বললেন, খুশি রাখার মানে বিয়ে করা নয়। তুই কি পাগল হয়ে গেছিস? আদিব রেগে বলল, আমি পাগল হইনি। আমি জানি আমি কি চাই। রিফাত থাপ্পড় মারতে গেলেন। কিন্তু আদিব পিছিয়ে গেল। আমি দুজনের মাঝখানে দাঁড়িয়ে বললাম, থামো। এভাবে ঝগড়া করে কিছু হবে না। রিফাত বললেন, তানিয়া, তুমি দেখছ না ওর মাথা খারাপ হয়ে গেছে? আদিব রেগে বলল, আমার মাথা খারাপ হয়নি। আমি ঠিকই আছি। রিফাত বললেন, তুই ঠিক আছিস? তুই তোর মায়ের সাথে বিয়ে করার কথা বলছিস আর বলছিস তুই ঠিক আছিস? আদিব বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। আর আমি যা চাই সেটা অন্যায় কিছু নয়। রিফাত আর রাগ সামলাতে পারলেন না। তিনি আদিবকে ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, তুই আমার ছেলে। তুই তোর মায়ের ছেলে। এসব কি আবদার? আদিব রিফাতের হাত সরিয়ে দিয়ে বলল, আমি জানি আমি কি করছি। হঠাৎ রিমা তার রুম থেকে কান্না করতে করতে বের হল। তোরা কেন চিৎকার করছ? কি হয়েছে?
আমরা সবাই চুপ হয়ে গেলাম। রিমা কাঁদতে কাঁদতে বলল, আমি ভয় পেয়েছি। এত জোরে চিৎকার কেন? আমি রিমাকে কোলে নিয়ে বললাম, কিছু না মা। একটু কথা কাটাকাটি হচ্ছিল। রিমা বলল, আদিব ভাই আর বাবা কেন রেগেছে? আমি বললাম, কিছু না। তুই ঘুমাতে যা গু। রিমাকে ঘুম পাড়িয়ে আমি বসার রুমে এলাম। রিফাত আর আদিব মুখোমুখি দাঁড়িয়ে আছে। রিফাত বললেন, আদিব, তোর মাথা থেকে এসব বাজে ভাবনা বের করে দাও। আদিব বলল, বাবা, আমি কিছু ভুল করিনি কি? রিফাত বললেন, তুই সব ভুল করেছিস। তুই তোর মায়ের সাথে যে ধরনের কথা বলেছিস সেটা সম্পূর্ণ অন্যায় গু। আদিব বলল, আমি মাকে ভালোবাসি। এতে অন্যায় কি? রিফাত বললেন, ছেলের মায়ের প্রতি ভালোবাসা আর তুই যে ধরনের ভালোবাসার কথা বলছিস সেটা সম্পূর্ণ আলাদা গু। আদিব চুপ থাকল। রিফাত বললেন, আদিব, তুই কি বুঝতে পারছিস না যে তুই কি বলছিস? তুই তোর মা। সে আমার স্ত্রী। আর তুই আমার ছেলে গু। আদিব হঠাৎ বলল, কিন্তু আপনি মাকে খুশি রাখেন না গি। রিফাত অবাক হয়ে বললেন, কি বলছিস তুই? আদিব বলল, আপনি সারাদিন অফিসে থাকেন। মায়ের সাথে সময় কাটান না। মা একা একা কত কষ্ট পায়। রিফাত বললেন, আমি কাজ করি সংসার চালানোর জন্য। এই পরিবারের জন্য গু। আদিব বলল, কিন্তু মা অসুখী গু। আমি আর চুপ থাকতে পারলাম না। আদিব, তুই কি বলছিস? আমি অসুখী কেন বলছিস? আদিব আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি নিজেই জানো তুমি অসুখী। বাবা তোমার যত্ন নেন না গি। রিফাত রেগে বললেন, তুই কি বলছিস? আমি তানিয়ার যত্ন নিই না? আদিব বলল, না, নেন না। আপনি শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকেন গু। আমি বুঝতে পারলাম আদিবের মনে আমাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে ভুল ধারণা তৈরি হয়েছে। আমি বললাম, আদিব, তোর বাবা আমার খুব যত্ন নেন। আমি খুশি আছি। আদিব বলল, না মা, তুমি খুশি নও। আমি দেখেছি তুমি কত একা থাকো গু। রিফাত বললেন, আদিব, তুই এসব নিয়ে ভাবিস কেন? এগুলো তোর চিন্তা করার বিষয় নয় গি। আদিব বলল, আমি মায়ের কষ্ট দেখতে পারি না গি। রিফাত বললেন, তোর মায়ের কোনো কষ্ট নেই। আমরা দুজন খুব সুখে আছি। কিন্তু আদিব মাথা নাড়ল। না বাবা, মা সুখী নয় গু। আমি বুঝতে পারলাম এভাবে কথা বললে কিছু হবে না। আদিবের মনের ভুল ধারণা দূর করতে হবে। আমি বললাম, আদিব, তুই আমার কাছে আয়। আদিব আমার কাছে এলো। আমি তার কাঁধে হাত রেখে বললাম, বাবা, তুই ভুল ভাবছিস। আমি তোর বাবার সাথে খুব সুখে আছি। তিনি আমার অনেক যত্ন নেন গু। আদিব বলল, কিন্তু মা, আমি দেখেছি গু। আমি তার কথা বন্ধ করে দিয়ে বললাম, তুই যা দেখেছিস সেটা তোর ভুল বোঝাবুঝি। দাম্পত্য জীবনে মাঝে মাঝে নীরবতা থাকে, কিন্তু সেটার মানে এই নয় যে আমরা অসুখী গো। আদিব চুপ হয়ে গেল। আমি আরও বললাম, আর তুই যে ধরনের কথা বলেছিস সেটা সম্পূর্ণ ভুল। আমি তোর মা, তুই আমার ছেলে। এই সম্পর্ক পবিত্র। এটাকে নষ্ট করার কোনো অধিকার আমাদের নেই গি। আদিবের চোখে পানি এলো। মা, আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম, আমিও তোকে ভালোবাসি। কিন্তু সেই ভালোবাসা মা ছেলের, অন্য কিছু নয় গে। রিফাত বললেন, আদিব, তোর মা ঠিক কথা বলেছে। তুই এসব ভাবনা মাথা থেকে বের করে দাও। আদিব কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি বুঝতে পারছি। আমি খুশি হয়ে বললাম, সত্যি? তুই বুঝতে পারছিস? আদিব মাথা নাড়ল। হ্যাঁ মা, আমি ভুল ভেবেছিলাম গু। রিফাত স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাহলে এসব ভাবনা আর মাথায় আনবি না গি। আদিব বলল, না বাবা, আমি আর এসব ভাবব না। আমি আদিবকে জড়িয়ে ধরলাম। আমার ভালো ছেলে গু। এভাবে আদিবের মনের ভুল ধারণা দূর হয়ে গেল। আমরা সবাই স্বস্তি পেলাম। কিন্তু এখনও গুপ্তধনের ব্যাপারটা রিফাতকে বলা হয়নি। পরদিন সকালে আমি রিফাতকে সব বললাম। চিঠি, ধাঁধা আর আবিষ্কৃত ধনসম্পদের কথা। রিফাত অবাক হয়ে শুনলেন। তারপর বললেন, এত দারুণ ব্যাপার! আমার মা সত্যিই আমাদের জন্য এত বড় একটা উপহার রেখে গেছেন গু। আমরা সবাই মিলে সেই গুপ্তধন নিয়ে পরিকল্পনা করলাম। রিফাত বললেন, এই ধন দিয়ে আমরা আদিবের উচ্চশিক্ষার খরচ এবং রিমার ভবিষ্যতের জন্য সঞ্চয় করব গো। আদিবও এখন স্বাভাবিক হয়ে গেছে। সে বলল, বাবা, আমি ভুল ভেবেছিলাম। এই ধন আমাদের পুরো পরিবারের গু। রিমা খুশি হয়ে বলল, আমরা কত ভাগ্যবান।
এভাবে আমাদের পারিবারিক সমস্যা সমাধান হয়ে গেল। আদিবের মনের বিভ্রান্তি দূর হয়েছে। গুপ্তধন আবিষ্কারের ফলে আমাদের পরিবারের আর্থিক অবস্থাও ভালো হয়েছে। এখন আমরা সবাই মিলে একসাথে সুখে বসবাস করছি। আদিব আবার আমাদের সেই ভালো ছেলে হয়ে গেছে। রিফাত আর আমার সম্পর্কও আরও দৃঢ় হয়েছে। আর রিমা তার স্বাভাবিক খুশিময় জীবন কাটাচ্ছে। কিছুদিন পর আমরা গুপ্তধনের কিছু অংশ ব্যাংকে জমা রাখলাম। কিছু অংশ দিয়ে বাড়ির প্রয়োজনীয় কাজ করলাম। আদিবের কলেজের খরচ আর রিমার স্কুলের খরচের জন্য আলাদা করে রাখলাম। আমার শাশুড়িমার সেই চিঠি আর ধাঁধা আমাদের জীবনে একটা বড় পরিবর্তন এনেছে। শুধু টাকার দিক থেকেই নয়, পারিবারিক বন্ধনের দিক থেকেও। আজ যখন এই পুরো ঘটনার কথা মনে করি, তখন বুঝতে পারি যে কত বড় বিপদ থেকে আমরা বেঁচে গেছি। আদিবের মনে যে ভুল ভাবনা তৈরি হয়েছিল সেটা সময়মতো ঠিক করতে পেরেছি। এখন আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এসেছে। আদিব তার পড়াশোনায় মনোযোগ দিচ্ছে। রিমা আনন্দের সাথে স্কুলে যাচ্ছে। আর রিফাত আমি আমাদের দাম্পত্য জীবন সুখে কাটাচ্ছি। গুপ্তধনের আবিষ্কার আমাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু করেছে। আর সেই অধ্যায়টা খুবই সুন্দর ও শান্তিপূর্ণ। ইব কলেজ থেকে ফিরে এসে আবার সেই কথা তুল। আমি রান্নাঘরে দুপুরের খাবার রান্না করছিলাম। সে এসে পেছন থেকে আমার কাঁধে হাত রাখল। আমি চমকে ঘুরে তাকালাম। কি করছিস আদিব? সে বলল, মা, তুমি কাল রাতে আমার কথাগুলো নিয়ে ভেবেছ? আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, আদিব, এসব ভাবনা তোর মাথা থেকে বের করে দাও। এগুলো ঠিক না ঘি। কিন্তু আদিব পিছিয়ে গেল না। মা, আমি সিরিয়াস। আমি তোমাকে ভালোবাসি। আমি রেগে গেলাম। আদিব, তুই আমার ছেলে। এসব কি আবদার? আদিব বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না গি। আমি বললাম, আদিব, তোর বাবার কথা ভাব। তোর বোনের কথা ভাব। আদিব বলল, মা, বাবা তো সারাক্ষণ অফিসে থাকেন। তোমার দিকে তার সময় নেই। আমি তোমাকে সবসময় খুশি রাখব। আমার মাথা ঘুরে যাচ্ছিল। আদিব, তুই কি বলছিস? তোর বাবা আমাকে ভালোবাসেন গু। আদিব বলল, মা, কিন্তু আমি তোমাকে আরও ভালোবাসি গু। হঠাৎ আমার মোবাইলে ফোন বাজল। রিমার ফোন। আমি ফোন ধরলাম। রিমা বলল, মা, আমি আজ বিকেলে বাড়ি ফিরব। নানু আর কিছু কেনাকাটা করবেন ঘে। আমি খুশি হয়ে বললাম, ঠিক আছে মা, তুই চলে আয়। ফোন কেটে দিয়ে আমি আদিবের দিকে তাকালাম। সে মুখ শক্ত করে দাঁড়িয়েছিল। আমি বললাম, তোর বোন আজ ফিরবে গু। আদিব কিছু বলল না। কিন্তু তার চোখে মুখে একটা অসন্তুষ্টি দেখলাম। বিকেলে রিমা বাড়ি ফিরল। আমি অনেকদিন পরে রিমাকে দেখে খুশি হলাম। রিমার উপস্থিতিতে বাড়ির পরিবেশটা আবার স্বাভাবিক হয়ে গেল। রাতে খাওয়ার টেবিলে বসে রিমা বলল, মা, নানুর বাড়িতে অনেক মজা হয়েছে। নানু অনেক গল্প বলেছেন গু। আমি বললাম, কি গল্প? রিমা বলল, পুরাতন দিনের গল্প। আমাদের পূর্বপুরুষদের গল্প। আদিব হঠাৎ আগ্রহ দেখিয়ে বলল, কি রকম গল্প? রিমা বলল, নানু বলেছেন আমাদের পরিবারে একটা পুরাতন রহস্য আছে গি। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি রহস্য? রিমা বলল, নানু বলেছেন আমাদের আগের পূর্বপুরুষরা কিছু লুকিয়ে রেখেছিলেন। একটা ধনসম্পদ। আদিব বলল, সত্যি? কোথায়? রিমা বলল, নানু ঠিক বলেননি। তবে বলেছেন এই বাড়িতেই কোথাও লুকানো আছে গি। আমি হেসে বললাম, এসব তোর নানুর কল্পনা গি। কিন্তু আদিব গুরুত্ব সহকারে বলল, মা, যদি সত্যি হয়? রিমা বলল, নানু বলেছেন একটা পুরাতন চিঠি আছে। সেই চিঠিতে সব লেখা গু। আমি অবাক হয়ে বললাম, চিঠি? কোন চিঠি? রিমা বলল, নানু বলেছেন তোমার বিয়ের সময় তোমাকে একটা চিঠি দেওয়া হয়েছিল। সেটা আমাদের দাদির লেখা গু। আমার মনে পড়ে গেল। সত্যিই আমার শাশুড়িমা আমাকে বিয়ের দিন একটা চিঠি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এটা গুরুত্বপূর্ণ সময়ে পড়বে গু। আমি সেই চিঠিটা আমার বিয়ের শাড়ির সাথেই রেখে দিয়েছিলাম। আদিব উৎসাহিত হয়ে বলল, মা, সেই চিঠিটা কোথায়? আমি বললাম, আমার আলমারিতে। বিয়ের শাড়ির সাথে গু। রিমা বলল, তাহলে চিঠিটা বের করে পড়ি। আমি বললাম, রাতে কেন? কাল সকালে পড়ব। কিন্তু আদিব আর রিমা দুজনেই জেদ ধরল। আমি অগত্যা উঠে গিয়ে আলমারি থেকে বিয়ের শাড়িটা বের করলাম। শাড়ির ভাঁজের মধ্যে একটা খাম ছিল। খামের উপর লেখা, তানিয়ার জন্য, গুরুত্বপূর্ণ সময়ে পড়বে গু। আমি খামটা খুললাম।
ভেতরে একটা চিঠি। আমি চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় তানিয়া, তুমি যখন এই চিঠি পড়ছ তখন নিশ্চয়ই কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের পরিবারে একটা পুরাতন ঐতিহ্য আছে। আমাদের পূর্বপুরুষরা এই বাড়িতে একটা গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন। সেই ধনসম্পদ শুধু পরিবারের মেয়েরাই খুঁজে বের করতে পারে। তুমি যদি এই চিঠি পড়ে থাকো তাহলে বুঝতে হবে এখনই সময় এসেছে সেই ধন খুঁজে বের করার। ধনটা লুকানো আছে এই বাড়ির একটা গোপন জায়গায়। তবে সেটা খুঁজে বের করতে হলে তোমাকে ৩টি ধাঁধার সমাধান করতে হবে। প্রথম ধাঁধা, যেখানে আগুন জ্বলে কিন্তু পুড়ে না। দ্বিতীয় ধাঁধা, যেখানে পানি থাকে কিন্তু পান করা যায় না। তৃতীয় নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন ১৭ কি ১৮ হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার ১০ বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরাগু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেঁপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল।
তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। স্বামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো স্বামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল।
রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। দশম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাবগু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2টো ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দ্বাদশ অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল। হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়।
শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনির মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। ষোড়শ অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো। আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না।
তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন গু। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন অষ্টম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। ৩০০ জন ছাত্রী, ১০ জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে। ৪৯ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ ৫। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি ৫ বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। ২০ অধ্যায়, পরিবারের বন্ধন। ৫ বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। ২১ অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার।
বিংশ অধ্যায় ৩ প্রজন্ম। ২ বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা-দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে ৩ প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল, সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কে। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। ২৩ অধ্যায় উত্তরাধিকার। আলম এখন ৬০ পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন ৫ বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় ২০টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে গি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া গি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। ২৪ অধ্যায় গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা ৩তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে ১০টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। ২৫ অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা ৩০ বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখডে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম ঘ। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে গু। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। ২৬ অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন ১০ বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয় গে। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে গু। ২৭ অধ্যায় জীবনের সন্ধ্যা।
আলম এখন ৬৫ পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে, কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল তার হার্টে সমস্যা আছে, বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না, বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই, একটা আত্মজীবনী, যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। ২৮ অধ্যায়, শেষ বই। পরের ৬ মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা, কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। ২৯ অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে, তার কাজে সে বেঁচে আছে, আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এল। তাকে সমাহিত করা হল গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ৩০ অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি, আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন ১৫ বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন ৮০ পেরিয়ে গেছে, কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়, ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে।
এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণ-তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনের স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।